নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। খেলা শুরু আননোন গানম্যানের। আশা করি আপনারা প্রত্যেকে অলরেডি সোশ্যাল মিডিয়া এবং খবরের বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পোর্টালে দেখে নিয়েছেন যে পাকিস্তানের লস্কর-ই তৈবার শীর্ষ একজন কমান্ডার, তিনি আননোন গানম্যানের সঙ্গে মুখোমুখি তার সাক্ষাৎ হয়েছিল এবং আননোন গানম্যানের সঙ্গে যদি কোনো ইন্ডিয়ার হিটলিস্টে থাকা পাকিস্তানের জঙ্গি সংগঠনের নেতার দেখা হয়, তারপর সেই জঙ্গি সংগঠনের নেতা সরাসরি একেবারে ৭২ হুরের কাছে পৌঁছে যান। তো আননোন গানম্যানের সঙ্গে এনারও সাক্ষাৎ হয় সোমবার, এবং সোমবার এনার যখন সাক্ষাৎ হয়, ইনি তখন এই যে জঙ্গি নেতা সে নিজের বাড়ির পাশেই ঘুরে বেড়াচ্ছিল। তো আননোন গানম্যান শুধু যে পাকিস্তানে ঢোকে তা নয়, একেবারে জঙ্গি নেতার বাড়ির সামনে যায় এবং তারপর একের পর এক গান শট চলতে থাকে সেই জঙ্গি নেতাকে টার্গেট করে, এবং মাল্টিপল গান শটের আঘাতে, রক্তক্ষরণে সেই জঙ্গি নেতা একেবারে মারা যায়, দেহত্যাগ করে। এবং আননোন গানম্যানকে কি ধরা গেছে? আননোন গানম্যান কখনো ধরা পড়ে না, ঠিক আছে? তো আননোন গানম্যান বেপাত্তা, কাজ ডান। এবার আমাদের যে তথ্যগুলো বুঝতে হবে সেটা হচ্ছে, এই লোকটার নাম কি? এই লোকটার নাম হচ্ছে শেখ ইউসুফ আফ্রিদি। কেন শেখ ইউসুফ আফ্রিদি এতটা ইম্পর্টেন্ট একজন মানুষ পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্ক বা ওদের যে টেরোরিজম ইন্ডাস্ট্রি, সেই টেরোরিজম ইন্ডাস্ট্রির জন্য? তার কারণ হচ্ছে, এই লোকটা হচ্ছে এলইটি অর্থাৎ লস্কর-ই তৈবা, তার একজন শীর্ষ কমান্ডার। এনার কাজ কি ছিল? এর যেটা কাজ ছিল সেটা হচ্ছে রিক্রুটমেন্ট আর কোঅর্ডিনেশন। মানে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বাচ্চা ছেলেদেরকে টার্গেট করে তাদের ভুল বুঝিয়ে, মগজ ধোলাই করে তাদেরকে লস্কর-ই তৈবার যে টেরোরিস্ট গ্রুপ, সেই গ্রুপে জয়েন করানো। এইচআর, ঠিক আছে, বিশাল বড় এইচআর, চাকরি বাকরি দেয়। তো ইনি হচ্ছেন সেই লস্কর-ই তৈবার এইচআর, ছিল রিক্রুটমেন্টের দায়িত্বে, এবং কোঅর্ডিনেশনও সামলাতো এই লোকটা। কোঅর্ডিনেশন বলতে লস্কর-ই তৈবার যে বিভিন্ন কাজ হবে, তার যে বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোর মধ্যে যে সমন্বয়ের কাজ, কানেকশনের কাজ, এটাও সামলাতো এই শেখ ইউসুফ আফ্রিদি। কাজেই এই লোকটা কোনো একজন সাধারণ জঙ্গি নয়, বরং জঙ্গি সংগঠনের একটা অন্যতম বড় পিলার, এবং ভারতবর্ষের জন্য অত্যন্ত বড় একটা থ্রেট। তো একে এলিমিনেট করে দেওয়া হয়েছে, এবং যেটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি যে আননোন গানম্যানের অরাই হচ্ছে, আননোন গানম্যান আজ পর্যন্ত ধরা পড়েনি। আননোন গানম্যান পাকিস্তানে ঢুকে, জঙ্গি ঘাঁটিতে ঢুকে সামনে থেকে গুলি করে, এবং তারপর কিভাবে যে ভ্যানিস হয়ে যায়, ম্যাজিক জানে না কোনো গুপ্ত তন্ত্রমন্ত্র বিদ্যা জানে, আজ অবধি পাকিস্তান বুঝে উঠতে পারেনি। এবং শুধু পাকিস্তানি বা বলবো কেন, আমাদের নিশ্চয়ই মাথায় আছে পাকিস্তানে যে জাল নোটের ইন্ডাস্ট্রি চালাতো, ভারতের জাল নোট পাকিস্তানে যেটা তৈরি হতো, তার যে অন্যতম বড় মাথা, তাকে কিন্তু আননোন গানম্যান নেপালে গিয়ে একদম হেডশট দিয়ে এসেছিল। কাজেই আমরা বলতে পারি অ্যাক্রস সাবকন্টিনেন্ট। আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে বিশেষ করে আমি বলবো লাস্ট ৩.৫ বছর, ২০২৩, ২৪, ২৫ এবং ২৬-এর এই অবধি আননোন গানম্যান আলাদা ফর্মে খেলছে, এবং আননোন গানম্যান এমন ফর্মেই খেলছে যে লস্কর-ই তৈবা আর জেএসি মোহাম্মদ, এলইটি আর জেইএম, ভারতবর্ষের জন্য যে দুটো জঙ্গি সংগঠন অন্যতম বড় থ্রেট, যাদের মেন কাজই ছিল ভারতবর্ষে অ্যাটাক করা, তারা এই মুহূর্তে নিজেরা টেরোরিস্ট, কিন্তু তারা টেরিফাইড হয়ে রয়েছে যে না জানি কখন আননোন গানম্যানের সঙ্গে দেখা হবে এবং আননোন গানম্যান উইল ডেলিভার জাস্টিস। তো এই সংগঠন দুটো নিজেরাই এখন টেররের আতঙ্কে আছে, আননোন গানম্যানের নামের টেরর। এই হচ্ছে আননোন গানম্যানের এখনো অবধি ট্র্যাক রেকর্ড। আমরা মাঝে মধ্যেই নিশ্চয়ই এখন দেখতে পাই যে এই আননোন গানম্যান, ইনি বা এনার যে গোটা টিম, তারা কি সুন্দরভাবে ভারতবর্ষের একটা একটা করে থ্রেট যারা আছে তাদেরকে এলিমিনেট করে দিচ্ছে পৃথিবী থেকে। এবং যেটা আমরা আলোচনা করছিলাম যে লাস্ট ৩.৫ বছর আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে আননোন গানম্যানরা প্রচণ্ড স্পিডে কাজ করছে, এবং সেটাই হয়তো অন্যতম একটা বড় কারণ
আজ থেকে 15-20 বছর আগে যে হিউজ নাম্বারে পাকিস্তানের টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো ভারতবর্ষে অ্যাটাক করত, সেই অ্যাটাক আমরা অনেকটা কম ফেস করি এখন। একেবারে হয় না এমন তো বলতে পারবো না, কিন্তু অনেকটা কম ফেস করি। তার কারণ আননোন গানম্যানরা নিজেদের দায়িত্বে 24/7 অ্যাক্টিভ রয়েছে এবং পাকিস্তানে ঢুকে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট পিলারগুলোকে শেষ করছে। তো আমরা স্কিল বাংলার তরফ থেকে এই আননোন গানম্যানরা কিন্তু নিন্দুকেরা বলে ভারত নাকি পাঠায়, অজিত দোভাল স্যার পাঠায়, R&AWর লোক, আমরা তো এসব বিশ্বাস করি না। আপনারাও আশা করি বিশ্বাস করেন না। আপনারা একবার ভিডিওটা পজ করে কমেন্ট করে লিখবেন, ঠিক আছে? আপনারা বিশ্বাস করেন না তো? আননোন গানম্যানরা কোথায় থাকে, কাদের লোক, আমরা কিছু জানি না, ঠিক আছে? আমরা আগেও জানতাম না, এখনো জানি না, ভবিষ্যতেও কেউ জিজ্ঞেস করলে বলবেন আমরা তো জানি না, আমাদের কাছে কোনো খবর নেই। তো স্কিল বাংলার তরফ থেকে আননোন গানম্যানদের আমরা প্রত্যেকে স্যালুট জানাই, আমাদের প্রণাম জানাই। তারা যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গোটা ভারতবর্ষকে সুরক্ষিত রাখছেন, তার জন্য তাদের আমাদের একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। এবার এই গেল গোটা আননোন গানম্যানদের এই অবধি ঘটনা। এবার আমাদের যেটা বুঝতে হবে, হোয়াট নেক্সট বলতে এটা তো আননোন গানম্যানদের কাজ গেল। এবার ভারতবর্ষের বিদেশ দপ্তরের কাজ আছে কিছু, ডক্টর জয়শঙ্কর স্যারের টিমের কাজ আছে, ঠিক আছে? তো ডক্টর জয়শঙ্কর স্যারের টিম অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তাদের যেটা এই মুহূর্তে করণীয়, পাকিস্তানের ওপর চূড়ান্তভাবে একটা ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েটও কিন্তু দরকার আছে। সবই যে আননোন গানম্যানরা করে দেবে তা কিন্তু নয়, কারণ আজকের দুনিয়ায় ডিপ্লোমেসির জায়গা এখনো রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা দেশকে আপনাকে পাশে নিয়েই চলতে হবে। তো সব রকম অ্যাঙ্গেল দিয়েই আমাদের ট্রাই করতে হবে, যেদিক থেকে যেটুকু করা যায়। ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা বাধা, সেটা হচ্ছে এই মুহূর্তের সবথেকে শক্তিধর দেশ আমেরিকা, USA। তার কারণও আমরা জানি, মোটামুটি যারা স্কিল বাংলা চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করছি। আমি দীর্ঘ ডিটেলিংয়ে যাচ্ছি না, শুধু নতুনদের জন্য এটুকু বলবো যে পাকিস্তানকে এই মুহূর্তে প্রবলভাবে আমেরিকার দরকার। তার দুটো কারণ হচ্ছে, ইরানের সঙ্গে পাকিস্তান বর্ডার শেয়ার করছে, তো যতক্ষণ না ইরানের সম্পূর্ণভাবে পতন হয় ততক্ষণ ইরানের প্রতিবেশী দেশের ল্যান্ডটাকে আমেরিকার খুব করে দরকার। কারণ ওয়ার্স্ট কেস সিনারিওতে আমেরিকার দরকার হতে পারে নিজের সেনাকে পাকিস্তান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করানোর, আমেরিকার দরকার হতে পারে পাকিস্তানের এয়ার বেস ইউজ করে নিজের ফাইটার জেটগুলোকে অ্যাক্টিভ করানো ইরানের ওপর, পাকিস্তানের দরকার হতে পারে, আমেরিকার দরকার হতে পারে কখনো আমেরিকার যে হিউজ নেভি এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ বা তার আশেপাশে রয়েছে, তাদের রিপেয়ারিং, রিফুয়েলিং, এই সমস্ত কাজের জন্য পাকিস্তানের নেভাল বেসগুলোকে ইউজ করা। তো এই তিনটে কারণে পাকিস্তানকে কোনোভাবে আমেরিকার পক্ষে এই মুহূর্তে হাতছাড়া করা উচিত, সম্ভব নয়। এবং সেকেন্ড কারণ হচ্ছে আফগানিস্তানও পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করে, এবং আফগানিস্তান এমন একটা দেশ যেই দেশটা আমেরিকার হাত থেকে 20 বছর পর আবার বেরিয়ে গেছে। 2001 থেকে 2021 আমেরিকার সেনা আফগানিস্তানে ছিল, 2021-এ আমেরিকার সেনাকে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য করে তালিবানরা। তো আফগানিস্তানকে পুনরায় নিজেদের কন্ট্রোলে নিতে, আফগানিস্তানের ওপর নজরদারি চালাতে, আফগানিস্তানের বাগরাম এয়ারবেস দখল নিতে আবারও আফগানিস্তানের পাশের একটা ল্যান্ডকে দরকার আমেরিকার, এবং সেই কমন ল্যান্ডটা হচ্ছে পাকিস্তান। তৃতীয়ত এই যে ভূখণ্ড এশিয়া অঞ্চলটা, এই অঞ্চলে যদি কোনো স্ট্র্যাটেজিক পার্টনার দরকার হয় আমেরিকার, এমন পার্টনার যে আমেরিকার কথায় চলবে, সেই পার্টনারটাও কিন্তু পাকিস্তান। কারণটাও ক্লিয়ার, ভারতবর্ষর চীনের পাশেই আছে ভারতবর্ষ, আমেরিকার এই মুহূর্তে ডিরেক্ট শত্রু হচ্ছে চীন। তো চীনকে কাউন্টার করার জন্য আমেরিকার জন্য সব থেকে ভালো হতো ভারতবর্ষ। আমেরিকা লাস্ট 20-25 বছর ধরে চেষ্টাও করেছে ভারতবর্ষকে সাথে নেবার, কিন্তু ভারতবর্ষ অসাধারণভাবে নিজের ডিপ্লোমেসি বজায় রেখেছে। সে এই সরকারের আমলেও,
আগের সরকারের আমলেও বিদেশ নীতির দিক থেকে, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের টিচার এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের স্টুডেন্ট, কাজেই আমি যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে দেখি তখন আপনাদের পলিটিক্যাল ধ্যান ধারণা কে কোন দিকে আমার কিছু যায় আসে না, আমাকে বিদেশ নীতির দিক থেকেই বলতে হবে। ভারতবর্ষ কিন্তু লাস্ট 20-25 বছর ধরেই আমেরিকা নীতিটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে, যার ফলে আমেরিকা বুঝে গেছে যে ভারতবর্ষ কখনোই আমেরিকার কথায় চলবে না। তো চীনকে কাউন্টার করার জন্য ভারতবর্ষকে আমেরিকা যে পুরো নিজের হাতে নিতে চেয়েছে সেটা আমেরিকা বুঝে গেছে সম্ভব নয়। তার ফলে বাধ্য হয়ে চীনের থেকে একটু দূরে থাকলেও পাকিস্তানকেই নিজেদের ঘাঁটি হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছে আমেরিকা। এই তিনটে কারণে পাকিস্তান, সেই পাকিস্তান যেখানে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উড়িয়ে দেওয়া লাদেন 10 বছর ধরে লুকিয়েছিল, এটা আমেরিকার জানা সত্ত্বেও আমেরিকার কাছে এখন কোনো অপশন নেই পাকিস্তানের এগেনস্টে কিছু করার। ক্লিয়ার? তো আমেরিকা পাকিস্তানের এগেনস্টে এই মুহূর্তে যে খুব একটা কিছু বলবে আমার মনে হয় না। বাট নেক্সট বাকি যে গোটা পৃথিবী, সেই গোটা পৃথিবীকে কিন্তু এই মুহূর্তে আমরা পাকিস্তানের এগেনস্টে, টেরোরিজমের এগেনস্টে নিয়ে যেতে পারি। কিরকম? ইউরোপ মহাদেশের সঙ্গে এই মুহূর্তে আমাদের অত্যন্ত সুসম্পর্ক, আমাদের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটাও সাইন হয়ে গেছে। কাজেই ইউরোপ কিন্তু এবং ইউরোপ টেরোরিজমের ইম্প্যাক্ট বুঝতে পারছে, ঠিক আছে? তো ইউরোপকে দিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি করতে পারি পাকিস্তানের ওপর। ইউরোপের বড় বড় যে সমস্ত মিডিয়া রয়েছে তাদের সরকারকে দিয়ে সেই সমস্ত মিডিয়া অবধি অ্যাপ্রোচ করে পাকিস্তানের টেরোরিজমের বিরুদ্ধে কিন্তু ন্যারেটিভ তৈরি করার সুযোগ রয়েছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির কাছে। চীন বরাবর ভারতের বিরুদ্ধে থেকেছে টেরোরিজম ইস্যুতে এবং ভারতের বিরুদ্ধে ভোট দিয়েছে সিকিউরিটি কাউন্সিলে, ইউএনএ। কিন্তু এই মুহূর্তে ইরান যেহেতু যুদ্ধে ব্যাকফুটে এবং ইরানের পিছনে যেহেতু রাশিয়া আর চীন দাঁড়িয়েছিল, কাজেই এই যুদ্ধে রাশিয়া এবং চীনও ব্যাকফুটে এবং সেই জন্যই চীনের খুব বেশি করে ভারতকে পাশে দরকার, যে আমরা একটু দুর্বল, এখন ভারতকে আমাদের দরকার। ভারত চীনের এই অবস্থাটাকে অপরচুনিটি হিসেবে কাজে লাগিয়ে চীনের ওপর প্রেশার ক্রিয়েট করতে পারে যে ভাই পাকিস্তানের টেরোরিজমের এগেনস্টে বলো, তবে আমরা তোমাদের সঙ্গে থাকবো। এবং এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে এর আগের যে পাকিস্তান গভর্নমেন্ট ছিল ইমরান খানের সময়, তারা পুরোপুরি ছিল চীনপন্থী এবং আমেরিকা বিরোধী। বাট এই যে পাকিস্তান গভর্নমেন্ট শাহবাজ শরীফ আর আসিম মনিরের, এরা কিন্তু পুরোপুরি আমেরিকাপন্থী, যার ফলে চীনের তো ভেতরে ভেতরে সেদিক থেকেও একটা রাগ আছেই, এটাকে আমরা এনক্যাশ করতে পারি। ফোর্থ, রাশিয়া, যারা সব সময় ভারতবর্ষকে টেরোরিজমের এগেনস্টে ইন্টারন্যাশনাল মঞ্চে সাপোর্ট করেছে, বাকি সমস্ত দিক থেকে সাপোর্ট করেছে, এদের সাপোর্ট তো আমরা পাবোই পাবো। আমাদের বরং উচিত রাশিয়ার সঙ্গে সব রকম কোঅপারেশন বজায় রাখা, আমাদের পুরনো বিশ্বস্ত বন্ধু। বন্ধু শব্দটা আমি জেনে বুঝেই ইউজ করলাম, জিওপলিটিক্সে বন্ধু হয় না, কিন্তু বলতে পারি যে দীর্ঘদিনের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে, যেটা অত্যন্ত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। আর 5 নাম্বার যে জায়গাটায় আমাদের খুব করে জোর দিতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু লাস্ট বেশ কিছু বছরে প্রচুর ছোট ছোট দেশের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক তৈরি করেছে। আফ্রিকার বিভিন্ন দেশে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি, আমরা হসপিটাল তৈরিতে সাহায্য করেছি, আমরা ভ্যাকসিন পৌঁছে দিয়েছি এবং ভারতবর্ষ নিয়মিত আফ্রিকার ছোট ছোট দেশগুলোর সঙ্গেও কাজ করে যাচ্ছে, ওদেরকে আমরা হেল্প করছি। এই সমস্ত বড় পাওয়ারগুলো যেরকম একদিকে গেল, ছোট ছোট কান্ট্রিগুলোর মাধ্যমেও আমরা যদি সরকারি স্টেটমেন্ট বের করে নিতে পারি, আমরা যদি তাদের মিডিয়াতে প্রচার চালাতে পারি পাকিস্তানের টেরোরিজমের এগেনস্টে, তাহলে কিন্তু সারা পৃথিবীতে পাকিস্তানকে আন্তর্জাতিক প্রেসারের দিক থেকেও একঘরে করে দেওয়ার একটা সুযোগ আমাদের হাতে থাকবে। এই কাজটা আমাদের আইএফএস অফিসারদের, ডক্টর জয়শঙ্কর স্যারের টিমের কতটা করতে পারবে সেটা দেখা যাক, আমরা আশা রাখবো বেস্ট কাজ হবে বলে। নেক্সট যে পয়েন্টটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ওয়াটার। গরমকাল আসছে, গরম পড়ছে, ভালো পড়ে গেছে, এবার পাকিস্তানে জলসংকট শুরু হচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই জলস্তর নামছে। এহেন অবস্থায় আপনি খেয়াল করে দেখুন, আগের বছর থেকে অপারেশন সিঁদুরের সময় থেকে আমরা কিন্তু সিন্ধু নদীর জলচুক্তি স্থগিত করে রেখে দিয়েছি,
যার ফলে পাকিস্তানে অনেক কম জল সাপ্লাই হবে ভারত থেকে। পাকিস্তান অলরেডি প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে যে ভারত আমাদের জল দিচ্ছে না, জল নিয়ে কেউ রাজনীতি করে না, কি এটা তো ঠিক না। এবং আমাদের খেয়াল রাখতে হবে, পাকিস্তান যদি বাই চান্স ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে টুইট করিয়ে দেয় বা মানে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিয়ে দেয় যে ইন্ডিয়া এটা ঠিক করছে না, জল তো ছাড়া উচিত সবার জন্য, ভারতের জন্য সেটা একটা বড় সেটব্যাক হবে। কারণ যাই হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট, এখনো পৃথিবীর সব থেকে শক্তিধর দেশের। কাজেই ভারতবর্ষকে কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্টটা অনেক বেশি ক্লিয়ার রাখতে হবে যে ওয়াটার অ্যান্ড ব্লাড ক্যান নট ফ্লো টুগেদার। ওরা আগে আমাদের অফিসিয়ালি কথা দেবে যে ওদের দেশ থেকে আমাদের দেশে কোনো রকম অ্যাটাক হবে না, এবং ওদের দেশের যা যা টেরোরিজমের ইন্ডাস্ট্রি আছে সব কিছুর ঝাঁপ বন্ধ হবে, ভদ্র প্রতিবেশীর মতো থাকবে, তবেই আমরা জলও দেবো, অবশ্যই দেব। কিন্তু যতক্ষণ আমাদের কাছে ডেটা রয়েছে, ইন্টেলিজেন্স ইনফরমেশন রয়েছে যে ওরা ভারতবর্ষের এগেনস্টে কাজ করছে, টেরোরিজমকে স্পন্সর করছে, ততক্ষণ জল যাবে না। লজিক ইজ ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার। এই লজিকটা কিন্তু আমাদের স্ট্রিক্টলি স্ট্রংলি সারা পৃথিবীতে প্রচার করতে হবে, প্রসার করতে হবে এবং লোককে কনভিন্সও করতে হবে। নইলে ওরা জলের সিম্প্যাথি দিয়ে ভিকটিম কার্ড প্লে করে আমাদের ওপর ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট করবে। কারণ পাকিস্তানের সাধারণ মানুষের যেই জলকষ্ট হবে, সাধারণ মানুষ 15 থেকে 20 দিনের মধ্যে সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করবে, সরকার ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করতে বাধ্য হবে। এবং লাস্ট অবধি ভারত সরকার যদি নিজের পয়েন্টে স্ট্রিক্ট থাকতে পারে, তাহলে কিন্তু একটা আশঙ্কা এটাও আছে, পাকিস্তান জল না পেয়ে একটা অ্যাটাকও চালাতে পারে এনি টাইম নেক্সট কিছু দিন বা মাসের মধ্যে ভারতবর্ষের ওপর। ভারতবর্ষ অবশ্যই, আমার তো জ্ঞান দেওয়ার কিছু নেই, সেভাবে রেডিও থাকে। এবং আজকের ভিডিওতে আমি আরও দুটো কথা বলবো। সেটা হচ্ছে এক, মার্কেট নিয়ে, আর 2, আগামীকাল দক্ষিণবঙ্গে ভোট। তো আজকে রাতে আপনার কি দায়িত্ব রয়েছে, আগামীকাল কাকে ভোট দেবেন রাজ্যকে বাঁচাতে, এটা নিয়েও। তো এক এক করে আসি। প্রথমে মার্কেট নিয়ে কথা বলে নিই, তারপর ভোট নিয়ে বলছি। এই গোটা ঘটনাটার একটা ইম্প্যাক্ট থাকবে মার্কেটের ওপর। কারণ যখনই যুদ্ধ হয় তখনই কিন্তু মার্কেটের ফ্লাকচুয়েশন হয়। একটা জিনিস আপনারা মনে রাখবেন, শেয়ার মার্কেটে কখনো এটা হয় না যে 100টা যদি কোম্পানি থাকে 100টা কোম্পানি একসঙ্গে ডাউন যাচ্ছে, নেভার। 70টা কোম্পানি ডাউন গেলে আমরা বলতে পারি ওভারঅল শেয়ার মার্কেট ডাউন যাচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু 30টা কোম্পানি বাড়ছে। আপনাকে বুঝতে হবে কখন কোন সময় কোন কোম্পানি বাড়তে পারে। আমি তো নাম নেব না, ইউটিউবে নাম নেওয়া সম্ভব নয়। লাস্ট রবিবার সকাল 11টায় যে স্টক মার্কেটের ক্লাস আমি অ্যাপে নিচ্ছিলাম, ওখানেই আমরা পুরো মানে অ্যাপে ওই গুগল ক্রোমে আর কি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছিলাম একটি নির্দিষ্ট কোম্পানি, আমি এখানে নাম বলবো না, যেদিন এই ইরান আমেরিকা যুদ্ধ শুরু হয়েছে 27শে ফেব্রুয়ারি, সেদিন থেকে এই রবিবার মানে গত পরশু অবধি 50% গ্রো করেছে। মানে সেদিন কেউ জাস্ট 2 মাসও হয়নি মনে হয়, 2 মাস আগে 27শে ফেব্রুয়ারি কেউ যদি, এক্স্যাক্ট 2 মাসই হয়েছে, কেউ যদি 100 টাকা লাগিয়ে থাকে সে এখন 150 টাকা পেয়ে গেছে জাস্ট 2 মাসে। এবার তারাই সেই কোম্পানি চুজ করতে পেরেছে, একটি খ্যাতনামা কোম্পানি, অবশ্যই আননোন কোম্পানি না, যারা জিও পলিটিক্সটা বোঝে, বুঝতে পেরেছিল যে যুদ্ধের সময় কি হতে পারে। কাজে শেয়ার মার্কেটটা কখনোই পুরোপুরি ডাউন হয় না। তো আমি একটা কথাই বলবো, যারা স্টক মার্কেটে ইন্টারেস্টেড, শিখতে চান জিনিসটা, এটা শেখার ব্যাপার, এটা নলেজের ব্যাপার, এবং যে কোনো বয়সে এটা শিখতে পারেন, কোনো বয়সের বাদ বিচার নেই। আমাদের যে কারিকুলাম অনলাইন ট্রেনিং প্রোগ্রাম, সেখানে 70, 75, 80 বছরের বহু মানুষও শেখেন, ঠিক আছে। যার কাছেই সময় আছে, শিখতে চান, এটা শিখতে মোটামুটি আপনি যদি দিনে 1 ঘন্টা করে ক্লাস করতে পারেন, কারণ আমাদের সব রেকর্ডেড ক্লাস, যেই মুহূর্তে আপনি জয়েন করবেন সেই মুহূর্ত থেকেই আপনি ক্লাস করতে শুরু করতে পারবেন, ওয়েট করতে হবে না। 3 মাস লাগবে আপনার পুরোটা শিখে নিতে, ঠিক আছে। তো যারা শিখতে চান তাদের জন্য আমি একবার বলে দিই, তারপর ভোটের ব্যাপারটাতেও আসতে হবে। সেটা হচ্ছে আমাদের স্টক মার্কেট কোর্সের ফিজ না 8,250 টাকা থাকে সব সময়। এটা ওয়ান টাইম পেমেন্ট, জীবনে একবারই আপনাকে দিতে হয়। আপনি ক্লাসগুলো করতে পারবেন 1 বছর ধরে, বাট আপনাকে
মাসে মাসে পেমেন্ট করতে হবে না, একবারই পে করতে হবে। তো যেহেতু বিজনেস ট্যাক্সেশন কোর্সে আমরা অফার দিয়েছিলাম ফিজ বাড়ার আগে, আপনারা সবাই ভর্তি হয়ে গেছিলেন, তারপর তো এখন ফিজ বেড়ে গেছে অনেকটা। এআই কোর্সে ফিজ বাড়ার আগে আমরা অফার দিয়েছিলাম, তারপর আপনারা অনেকেই ভর্তি হয়ে গেছেন, এখন তো ফিজ বেড়ে গেছে। তো স্টক মার্কেটেও অনেকে আমার টিমকে জানিয়েছিলেন যে স্টক মার্কেটে তাহলে অফার থাকবে না কেন। তো সেই জন্য স্টক মার্কেটেও যেরকম বিজনেস ট্যাক্সেশন আর এআই কোর্সে ছিল প্রথম 500 জনের জন্য অনেকটা ডিসকাউন্ট, স্টক মার্কেটের কোর্সেও আমরা প্রথম 500 জনের জন্য এখন থেকে অনেকটা ডিসকাউন্ট করে দিচ্ছি। প্রায় 3500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে ফিজ, 4699 টাকা করে দেওয়া হয়েছে ফিজ। ঠিক আছে, 500 জন যেই ভর্তি হয়ে যাবে এই মুহূর্ত থেকে শুরু করে ফিজ বেড়ে আবার 8250 টাকা হয়ে যাবে। তো এই মুহূর্তে যেহেতু অফার রয়েছে, তো কতক্ষণ থাকবে জানি না, আজ রাত অবধি বা আগামীকাল সন্ধে অবধি এরকমই কিছু হবে, যতক্ষণ না 500 জন ভর্তি হচ্ছে। আপনারা চাইলে এনরোল করে নিতে পারেন। আমাদের ক্লাস পুরো অনলাইনে হয়, আপনাকে কোথাও আসতে হবে না, ফোনেই ক্লাস করতে পারবেন, কোনো ল্যাপটপ ডেস্কটপের দরকার নেই। ইংলিশ ক্লাস মানে হিন্দি আর ইংলিশ টার্মিনোলজিতে, আর সেম জিনিসটা ট্রান্সলেটেড ভিডিও আবার বাংলায় আছে। তো আপনি ইংলিশে করতে চাইলেও করতে পারবেন, বাংলায় করতে চাইলেও করতে পারবেন, সেম টু সেম জিনিসটাই ইংলিশেও আছে বাংলাতেও আছে, আপনার যা ইচ্ছা। তো ভাষা নিয়েও আপনার কোনো প্রবলেম হবে না। এবং এই কোর্সের মধ্যে একটা ইয়োগা কোর্স আর একটা মেমোরি ম্যানেজমেন্ট কোর্স সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দেওয়া থাকবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। কারণ আমি বিশ্বাস করি আপনি যে স্টক মার্কেট শিখবেন, টাকা ইনভেস্ট করবেন, সম্পদ বাড়াবেন, তার জন্য না আগে শরীর ঠিক রাখতে হয়। শরীর ঠিক না রাখলে আপনার সম্পদ কে খাবে? আর আপনার মন মস্তিষ্ক ঠিক রাখতে হয়। আপনি মানসিক শারীরিকভাবে সুস্থ না থাকলে আপনার সম্পদ কে ভোগ করবে? সেই জন্য ইয়োগা আর মেমোরি ম্যানেজমেন্ট কোর্স আমি স্টক মার্কেট কোর্সের মধ্যে ফ্রি অফ কস্ট অ্যাড করিয়ে দিয়েছি ম্যানেজমেন্টকে বলে। এই টাকাটার মধ্যেই আপনি সব পেয়ে যাবেন, আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে, আমার পার্সোনাল টিমের নাম্বার 9650634247, এখনই ফোন করে নিন। রাতেও আমার টিম অ্যাক্টিভ থাকে, অসুবিধা নেই। বাংলা ভাষায় স্টক মার্কেট শিখতে পারবেন, শিখে নিন, যাতে 3 মাস পর থেকে আপনারও কিছু কিছু করে সম্পদ বৃদ্ধি হয়। এই গেল মার্কেট নিয়ে কথাবার্তা। ভোট নিয়ে আমি 5টা কথা বলবো। আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে ভোট, আমারও ভোট আছে আগামীকাল। আপনার 5টা দায়িত্ব। নাম্বার 1, আগামীকাল আপনার নিজের যে ভোট সেটা আপনি নিজে যতটা সকাল সকাল সম্ভব হয় দিয়ে দেবেন। ঠিক, আপনার চাকরি, ব্যবসা, সাংসারিক দায় দায়িত্ব সব থাকবে, বাট একটা দিন, যেরকম আমরা যারা হিন্দুরা দুর্গাপুজোয় অষ্টমীর দিন অঞ্জলিটা দিই, যেরকম অনেকে আপনারা থাকতে পারবেন ইসলাম ধর্মাবলম্বী, যেরকম আপনারা ঈদের দিন নামাজটা পড়েন, ঠিক সেরকম গণতন্ত্রে কে কোন রিলিজিয়ান, কাস্ট, ক্রিড সব কিছুর ঊর্ধ্বে আমাদের ভোটটা দিতেই হবে, এর কোনো অপশান নেই। সেকেন্ড আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে রাতে আপনার যত কন্ট্যাক্টস আছে, আপনার পরিবারের লোক, আপনার কাছের বন্ধুবান্ধব, আপনার কাছের আত্মীয় স্বজন, নিশ্চয়ই 5-6টা ফ্যামিলি হবে, বোনের বাড়ি, দিদির বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, কিছু কাছের বন্ধুবান্ধব, এরকম এদেরকে ফোন করছেন আপনি, এটা আপনার দায়িত্ব স্কিল বাংলা আর্মি হিসেবে। এবং ফোন করে একটা কথা মনে করাবেন যে আগামীকাল, মানে দক্ষিণবঙ্গে যাদের আত্মীয় স্বজন আছে বা যাদের নিজেদের ভোট আছে, যে আগামীকাল ভোটটা কিন্তু অবশ্যই দিও, বাড়ির সকলে দিও, কেউ কিন্তু ভোটটা মিস করো না। কেন বললাম এটা? 2টো কারণ আছে। নাম্বার 1, অনেকেই না দেব না এইসব ভাবে। উত্তরবঙ্গ করে দেখিয়েছে 92% ভোট, দক্ষিণবঙ্গের পালা এবার। তাদের যদি একটু পুশ করে দেওয়া যায় তারা ভোটটা দিতে চলে যাবে, ওই পুশ করার দায়িত্বটা আপনার। সেকেন্ড, স্যার আমি যে আমার কন্ট্যাক্টসকে ফোন করব, আত্মীয় স্বজনকে, আমি তো এ পার্টিতে ভোট দেবো, ওরা যদি বি পার্টিতে ভোট দিয়ে দেয় স্যার কি হবে? একটা কথা বলি, আপনারা, আমি বিশ্বাস করি স্কিল বাংলা চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন প্রত্যেকে ভালো মানুষ, এবং আপনাদের আত্মীয় স্বজন যারা হবেন 95% তারাও ভালো মানুষ, সাধারণ মানুষ। কি জানেন তো, যারা লাফিয়ে জেনারেলি ভোট দেব করে প্রত্যেকবার ভোট দিতে যায়, সাধারণ মানুষ তো আছেই, কিন্তু তাদের মধ্যে সেই লোকগুলো 100% থাকে যাদের ভোটের সঙ্গে কোনো স্বার্থ আছে,
যে অমুক পার্টিকে না জেতালে আমার তো পেট চলবে না, ওরা কিন্তু ওদের ভোটটা ঠিক দেয় যারা খারাপ লোক। যারা আপনারা ভালো মানুষ, আপনাদের আত্মীয় স্বজনরাও ভালো মানুষ, তারা অনেকে তো দেন, কিন্তু তাদের ভোটটা কিন্তু 100% হয় না, তাদের ভোটটা 75% মতো হয়। কারণ তাদের তো ওই কোনো পার্টি জিতলে আমার পেট চলবে এরকম ব্যাপার থাকে না, তারা নিজের কর্ম করে নিজে খায়, তারা হবে দূর ভোট দিয়ে কি হবে। আমার দৃঢ় বিশ্বাস যে এই যে মানুষগুলো যাদের ভোটে কোনো পার্টির জেতার সঙ্গে ডিরেক্ট পেট চলার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ কোনো পার্টি জিতলে শিল্প হবে, চাকরি হবে, তার সঙ্গে পেট চলার সম্পর্ক তো আমাদের সকলের আছে, বাট কোনো জায়গা থেকে টাকা পাবো ওরম সম্পর্ক নেই। এই মানুষগুলো না ভালো মানুষ, এরা চুপ করে থাকে। আর ইতিহাস সাক্ষী, খারাপ মানুষরা দাপিয়ে বেড়ায়, গলাবাজি করে বেড়ায়। যেদিন যখন যখন ভালো মানুষরা, শান্ত মানুষরা, চুপ করে থাকা মানুষরা, উদাসীন মানুষরা কোনো কিছুর জন্য, কোনো উদ্দেশ্য নিয়ে সবাই একসঙ্গে পথে নামেন, কোনো কিছু উদ্দেশ্য সিদ্ধ করতে নামেন, সেদিন আলটিমেট সমাজের জন্য যেটা ভালো সেটাই ঘটে। কাজেই কিচ্ছু করতে হবে না, জাস্ট যারা ভালো মানুষ, সাধারণ মানুষ, চুপচাপ থাকা মানুষ, এদেরকে ভোট দিতে পাঠিয়ে দিতে হবে। তারা জানে কোথায় ভোট দিতে হবে, সেটা হোক না আপনার পছন্দের পার্টি নয় এরকম কোনো পার্টিতে। বেশিরভাগ ভালো মানুষ যখন গিয়ে ভোট দেবে, নিশ্চিন্তে থাকতে পারেন, তখন আলটিমেট আপনার রাজ্যের জন্য, দেশের জন্য, সমাজের জন্য যে দলের জেতা উচিত তাদেরই জেতার সম্ভাবনা থাকবে। গণতন্ত্রে তো এটাই মাধুর্য যে আপনি এবং আমি পাশাপাশি চলবো, দুজনেই ভালো মানুষ, আমি মনে করি এ পার্টিকে ভোট দেওয়া উচিত, আপনি মনে করেন বি পার্টিকে ভোট দেওয়া উচিত, দুজনেই নির্ভয়ে নিশ্চিন্তে দুজনের পছন্দের পার্টিকে ভোট দেবে, বাট ভোটটা দেওয়া উচিত। এবং ওই যে বললাম, কাউকে বলতে হবে না কোন পার্টিতে ভোট দিতে, নিশ্চিন্তে থাকুন, ভালো মানুষগুলোকে ভোট দিতে পাঠিয়ে দিন, কাজ হয়ে যাবে। 3, কোনোভাবে যদি দেখেন যে আপনার ওখানে কোনো ঝামেলা হচ্ছে, দাদাগিরি করতে যাবেন না। আপনি তো পুলিশ প্রশাসনের লোক নন, আপনি কি করবেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে জানাবেন। সমস্ত নিউজ চ্যানেলে কন্ট্রোল রুমের হেল্পলাইনের নাম্বার দেওয়া হচ্ছে, গুগল করলেও নাম্বার পাবেন, সব জায়গায় নাম্বার ছড়ানো, সোশ্যাল মিডিয়াতে নাম্বার ছড়ানো, আপনি জাস্ট ফোন বা হোয়াটসঅ্যাপটি করে দেবেন, ঠিক আছে? আপনি গিয়ে ওখানে ঝামেলা ঠেকাতে যাবেন না। ঝামেলা হবার সম্ভাবনা কালকে খুবই কম, কারণ যে হিউজ পরিমাণে সেন্ট্রাল বাহিনী রয়েছে, তো মনে হয় না যে কেউ খুব দাদাগিরি দেখাতে যাবে, কারণ সবাই জানে দাদাগিরি দেখাতে গেলে ফার্স্ট ফেজে কয়েকজন যারা দাদাগিরি দেখিয়েছিল তারা সবাই এখন জেলে আছে। তো এই একটা ব্যাপারের জন্য আমার মনে হয় আপনারা কেউ বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস, আইএসএফ, এজেইউপি, নোটা, যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু আমাদের মানে আমরা তো ভুল হলে সমালোচনা করি, সেটা করা উচিত, ঠিক হলে কোথাও একটু বাহবা দেওয়াও উচিত, তাতে যে মানুষগুলো কাজ করছে তাদের কোথাও গিয়ে দিনের শেষে একটু ভালো লাগে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা কাজ অসাধারণ করেছে, আমাদের রাজ্যের যে ট্রেন্ড, ভোট হলেই মানুষ মরে, আরে যে পার্টিরই মরুক না কেন, সে মানুষ তো, একটা পরিবার শেষ হয়ে যায় একটা পরিবারের একজন মানুষ এভাবে মারা গেলে, ফার্স্ট ফেজে সেইটাকে আটকে দিয়েছে। কাজেই আপনারা যে পার্টির কর্মী সমর্থক, সবার এই একটা ব্যাপারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লোকজনকে ধন্যবাদ দেওয়া উচিত। সেকেন্ড ফেজেও এটা হোক, এটাই চাইবো, আশা করি এটাই হবে। কোথাও ঝামেলা বিন্দুমাত্র দেখলেও নিজে জড়াবেন না, ইসিআইকে খবর দিয়ে দিন, কাজ হয়ে যাবে, হিউজ বাহিনী রয়েছে। 4th, কালকে ভোট হয়ে গেল সন্ধ্যে 6টা 7টা, যতক্ষণ লাইনে মানুষ দাঁড়িয়ে থাকবে 6টার সময় তারা তো ভোট দিয়ে দেবে। তারপর এক্সিট পোল আসবে, ওপিনিয়ন পোল টোল আসবে, তর্কাতর্কি হবে। একটা দায়িত্ব একটু নেবেন, একটা নতুন ওয়েস্ট বেঙ্গল তৈরি করার আমরা যদি একটু চেষ্টা করতে পারি, চেষ্টা করলেই সবসময় সফল হব এমন না, তবু তো জানবেন যে আমি চেষ্টা করেছি। সব থেকে ভুল কাজ কি জানেন তো, আপনি এ পার্টির কর্মী একজন, আপনার পাড়ায় আপনাকে 10 জন মানে চেনে, আপনি কাল সন্ধ্যা থেকে শুরু করলেন 4 তারিখ জিতি, তারপর দেখাবো, বাড়ি থেকে বের করে এনে মারবো। 4 তারিখ আপনারা হেরে গেলেন, ঠিক এই উল্টো অ্যাকশনটাই না আপনার সঙ্গে হবে, বিশ্বাস করুন। আর আগামীকাল সন্ধ্যে থেকে 4 তারিখ অবধি, সকাল অবধি, আপনি যদি আপনার পাড়ায়
এটা বলেন, মন থেকে মানেন এবং সবাইকে ভরসা দেন যে 4 তারিখ যদি আমরা জিতি, আমরা মানে আপনার যে পার্টি, আপনি অমলবাবু, আপনি এ পার্টির কর্মী, আপনি বলছেন আপনার পাড়ায় 4 তারিখ যদি আমরা জিতি, আমি কথা দিচ্ছি সারা রাজ্যে কি হবে জানি না, আমার পাড়ায় যারা এ পার্টির বিরোধী তাদের কারোর গায়ে আমি হাত উঠতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। দুটো কাজ হবে। এবং এটাই যদি বি পার্টি, সি পার্টি, ডি পার্টি, সবার কর্মীরা, এই চ্যানেলে তো বিভিন্ন পার্টির কর্মী নিশ্চয়ই আছেন, সবাই যদি বলে দিতে পারেন না, দুটো কাজ হবে। এক, 4 তারিখ যদি আপনারা হেরেও যান না, তাহলে বিরোধী পার্টির লোকেরা, আপনার পাড়ার লোকেরা আপনার গায়ে হাত তুলবে না, যে এই লোকটা তো ভালো, এ কথা দিয়েছিল, সবাইকে বুঝিয়েছিল এ জিতলে আমাদের ক্ষতি হবে না, তো আজকে আমরা জিতেছি, এরও সম্মান করা উচিত। আর 2, আপনি যদি জিতে যান, যে পার্টি আপনি হন না কেন, এর পরের যে ভোটটা আসবে না, ওই ভোটে অনেক বিরোধী পরিবার, এ পার্টির বিরোধী, বি পার্টির বিরোধী, যে পার্টি আপনি করেন তার বিরোধী পরিবার, সবাই নয় বাট ওর মধ্যে 50% লোক আপনাদের ভোট দেবে যে না, এরা জিতে গিয়ে অত্যাচার করেনি, পশ্চিমবঙ্গে তো এরকম দলই চাই, এই লোকটা আমার পাড়ার এই পার্টির কর্মী, এ কথা দিয়েছিল জিতে গেলে অত্যাচার হবে না, জিতে গেছে, অত্যাচার হয়নি, তো 2 বছর পর পঞ্চায়েত ভোট, আমরা তো এই লোককেই ভোট দেবো। চেষ্টা করে দেখি না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পাড়ায় যদি পশ্চিমবঙ্গে আপনারা করে ফেলতে পারেন, ব্যাস একটা পারফেক্ট রাজ্য। বেশিরভাগ মানুষজন যে পার্টিকে চাইবে তারাই আসবে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, দাদার সঙ্গে, খুড়তুতো জারতুতো কাকার ছেলের সঙ্গে মারামারি করে কি হবে? সেদিন মারামারি করবেন যেদিন প্রত্যেকটা পার্টির নেতাদের আপনারা দেখবেন যে মারামারি করছে, তাদের নিজেদের সঙ্গে নিজেদের একটা সৌজন্যের সম্পর্ক রয়েছে, সেটুকু অন্তত তারা মেনটেন করে, মুখে ভুলভাল বলে, মারামারি তো করে না, আর আপনারা নিজেরা মারামারি করে মরবেন। তো এইটাকে একটু চেষ্টা করুন নিজের পাড়ায়, আপনার যেটুকু ক্ষমতা আছে, হয়তো ক্লাবের মাধ্যমে একটু করলেন, ফেসবুকের মাধ্যমে একটু করলেন, যাতে একটা ভালো পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি করা যায়। আর 5, ভোটের রেজাল্টের দিনও না মার্কেট অনেকটা ফ্ল্যাকচুয়েট হবে, ঠিক আছে? তো কারণ মানে কোন সরকার হারছে জিতছে এটা লোকসভা ভোটের দিন অনেক বেশি হয়, কিন্তু এবার যেহেতু একসঙ্গে 5টা জায়গার ভোট হচ্ছে, তো একটা রাজ্যের ভোট হলে অতটা ইম্প্যাক্ট পড়তো না, 5টা রাজ্যের ফলাফল আসবে, তো তো কোন পার্টি জিতছে বা হারছে সেটা দেখে ইন্ডিয়ান শেয়ার মার্কেট একটু আপ ডাউন হবে, সেই নিয়ে ঘাবড়াবেন না, ওটা সাময়িক, 2-3 দিন তার ইম্প্যাক্ট চলবে, ঠিক আছে? সেদিকে লক্ষ্য রাখবেন, নজর রাখবেন, মার্কেট শিখতে পারবেন যে কিভাবে হার জেতের সঙ্গে ভোটের মার্কেট আপ ডাউন ইত্যাদি চলে। ওকে, আর বাকি আবারও সেই একই কথা বলবো যে এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার, যেহেতু এখন অফার রয়েছে এবং স্টক মার্কেটের মাধ্যমে আপনি নিজের নলেজ দিয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে, জিওপলিটিক্সের নলেজ দিয়ে ঠিকঠাক কোম্পানি চুজ করে, পুরো তো আপনাকে শেখানোই হবে হাতে ধরে, আপনি মাধ্যমিক পাশ হলেও শিখতে পারবেন, কোনো ব্যাপার না, কোনো শিক্ষাগত যোগ্যতার আগাম দরকার নেই, ঠিক আছে? তো আজ থেকে 1 বছর পর হয়তো অনেকটা বেশি সম্পদ আপনি অর্জন করতে পারবেন, অবশ্যই রাতারাতি হবে না, সময়ের সঙ্গে সঙ্গেই হবে। তো এনরোল করে নিন, এটুকু আমি স্কিল বাংলার তরফ থেকে আপনাদের করে দিতে পারলাম প্রথম 500 জনের জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে, আর যেটা বললাম ভোট নিয়ে একটু মাথায় রাখবেন।